This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে নজর রাখতে হবে ভাঙড়ের দিকে। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে গ্রেফতার আরও এক ধৃত রফিকুল খান বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা। গতকাল রাতে হাসনাবাদের সদরপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। ভাঙড়ের শাসক নেতা খুনে এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। গতকাল আজাহার উদ্দিন, রাজু এবং কাঙ্গাল নামে ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। রাজ্জাক খান খুনের আগেই তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত রফিকুলের সঙ্গে জমি বিবাদ ছিল রাজ্জাকের বলে সূত্রের খবর। আরও একবার জানাই আপনাদেরকে, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন। ধৃত রফিকুল খান বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা। গতকাল রাতে হাসনাবাদের সদরপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। ভাঙড়ের শাসক নেতা খুনে এই নিয়ে গতকাল গ্রেফতার করা হয়েছে মোট ৫ জনকে। গতকাল আজাহার উদ্দিন, রাজু এবং কাঙ্গাল নামে ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। রাজ্জাক খান খুনে আগেই তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত রফিকুলের সঙ্গে জমি বিবাদ ছিল রাজ্জাকের খবর সূত্রে। আর এই ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় ফের আইএসএফ এর যোগের কথা শওকত মোল্লার গলায়। ধৃত ৩ জনের মধ্যে একজন তৃণমূল কর্মী, বাকিদের একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য। সেই পরিকল্পনা করেই রাজ্জাককে খুন করেছে। কুলতলির দলীয় সভা থেকে মন্তব্য ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের। বাকি যারা এই ঘটনায় জড়িত তারা সকলেই শার্প শুটার, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, দাবি শওকত মোল্লার। দেখুন, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, বাদ বাকি একজন আইএসএফ এর পঞ্চায়েতের মেম্বার, যে 2024 সালের পর আমাদের দলে যোগদান করেছিল, আজহার বলে নাম, সেই সম্পূর্ণ পরিকল্পনা করে খুনিদের সঙ্গে নিয়ে আমাদের নেতা রাজ্জাককে খুন করেছে। ফলে পুরোপুরি যে আইএসএফ যোগ, সেটা এই বিষয়ে ক্লিয়ার। মানে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন? খুন করেছে, খুন করে এসে আবার শওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে, পেছনেই দাঁড়িয়ে আছে, দাদা প্রোটেক্ট করে নেবে। হয়তো এই মানসিকতা নেই। আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে কি শুধু পেছনের। আমি বলছি আগামী দিনে দেখতে পাবেন, যদি সঠিক তদন্ত হয়, রাইট সাইডে কেউ আছে, হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে, ফ্রন্ট সাইডেও কেউ আছে, ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত। এটা সম্পূর্ণরূপে জলদাবেড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল, কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব। ও বলছে তুই 2 দিনকারের নেতা, তুই কন্ট্রোল করবি, তোকে হাত ধরে আমি নিয়ে এলাম। এইরকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে। আজকে তৃণমূল মরছে, তৃণমূল মারছে, আর তৃণমূলের মধ্যে মুসলমানদের মারছে আর মুসলমানরা মরছে। তো আজকে সংখ্যালঘু ভাই বোনেরা, মমতা ব্যানার্জি আপনাদের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করে গেল 14টা বছর। কি দিয়েছে আপনাদের? আপনাদের সমাজ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হয় না। আপনাদের খারিজি মাদ্রাসায় পড়ানো হয়, বড় বড় স্কুল আপনাদের তৈরি করা হয়নি, বলাও হয় না সেই স্কুলে পড়ার জন্য। আপনাদের যে কমিউনিটি, যে জায়গায় আপনারা থাকেন, সেখানে নালি নেই, রাস্তা নেই, কোনো ডেভেলপমেন্টই হয়নি। কিন্তু আপনাদের ধর্মের নামে উস্কিয়ে আপনাদের শুধু ব্যবহার করে গেছেন। আশা করি আজকের পীরজাদারা এবং ইমামরা তারা আজকে প্রতিবাদ করছেন, তারা আজকে বুঝতে পারছেন। আশা করি আমার সংখ্যালঘু ভাই বোনেরাও বুঝতে পারবেন। তৃণমূল একটা গ্যাং, তৃণমূল তার কোনো পার্টি না, গ্যাং ওয়ার। এটাকে বলতে পারেন গ্যাং ওয়ার। যেমন মাফিয়াদের মধ্যে যুদ্ধ হয়, গ্যাং ওয়ার, এটা একটা গ্যাং ওয়ার। ছোটখাটো মাফিয়া তো জেলায় জেলায় না, মাফিয়াতে যেমন এই গোষ্ঠী থাকে, ওই গোষ্ঠী থাকে, সেই গোষ্ঠী থাকতে, এদেরও তাই। খুনের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পরেশ পাল। কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জশিটে নাম রয়েছে বেলেঘাটা তৃণমূল বিধায়কের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, বিস্তারিত জানো। বিচারক জয় সেনগুপ্তর এজলাসে আগাম জামিনের আবেদন করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং তৃণমূল 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। আগামী 16ই জুলাই তাদের এই আগাম জামিনের আবেদনের শুনানি। কোন মামলায় তারা আবেদন করেছেন? কাকুরগাছির ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সম্প্রতি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে এই 3 জনকে, অর্থাৎ বিধায়ক এবং 2 কাউন্সিলরকে অভিযুক্ত হিসেবে নাম রেখেছে। সেই মামলাতেই তারা আগাম জামিনের আবেদন করেছেন এবং তুমি জানো যে আগামী 18ই জুলাই বিশেষ সিবিআই আদালতে বিচারক এই প্রত্যেক অভিযুক্তকে, যাদের নাম চার্জশিটে রয়েছে, অর্থাৎ পরেশ পাল, 2 তৃণমূল কাউন্সিলর, তাদেরকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন। তার আগেই তাদের আগাম জামিনের জন্য গিয়েছেন এবং তার শুনানি রয়েছে 16 তারিখ। এখন 16 তারিখ যদি তাদের আগাম জামিনের শুনানি শেষ হয় এবং বিচারক যদি
তাদের স্বস্তি দেন, তাহলে তাদের হাজিরা হয়তো দিতে হবে না। কিন্তু যদি কলকাতা হাইকোর্টে তারা কোনো স্বস্তি না পান, তাহলে আগামী 18 জুলাই তাদেরকে অবশ্যই হাজিরা দিতে হবে। এবং প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনো কারণে নিম্ন আদালতের হাজিরা এড়ানোর জন্যই তারা তড়িঘড়ি হাইকোর্টে তারা আগাম জামিনের আবেদন করেছেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। এবং এই মামলাতে এই তৃণমূল বিধায়ক পরেশ পাল দুই কাউন্সিলর ছাড়াও আরো পুলিশ কর্মীদের নাম রয়েছে 3 জনের, তারা কিন্তু এখনো কোনো পদক্ষেপ করেনি বলে জানা যাচ্ছে। একেবারেই ধন্যবাদ সুজয়।